সেটা হলো আমরা দেখলাম আমাদেরই একজন সহকর্মী সাংবাদিক আনিস আলমগীর, তাকে গত রাতে ডিবি পুলিশ, ডিবি এবং থানার লোক এসে তাকে নিয়ে গেল, নিয়ে থানায় তাকে নিয়ে গেল, নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গেল, এবং সেখানে তাকে দীর্ঘ সময় আটকে রাখার পর তার বিরুদ্ধে একটা মামলা হলো এবং সেই মামলা থেকে জেলে দেওয়া হলো, রিমান্ডে দেওয়া হলো। তো একজন সাংবাদিককে কেন নিয়ে যাওয়া হলো, এটা আমি কালকে থেকে কিন্তু নানা রকম ভাবে চিন্তা করেছি। আনিস আলমগীর আমার বেশ ঘনিষ্ঠ এই কারণে, একই দিকে সে আমার ডিপার্টমেন্টের, আমার মানে ছাত্র, আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে। সে আমার একটু জুনিয়র, তো আমরা এটা করতাম। তাছাড়া এমনিও তো প্রেস ক্লাবে দেখা হতো, কর্মজীবনেও দেখা হয়েছে বহুবার ফিল্ডে। এবং তারপর আমি যখন এই ইউটিউব গুলো করি তখন আমার সঙ্গে সে বহুবার আমার অনুষ্ঠানে এসেছি, প্রতি সপ্তাহে সে নিয়মিত গেস্ট ছিল আমার। তার সম্বন্ধে মোটামুটি আমার একটা ধারণা কিন্তু আছে। আমাদের ওর বাসায় আমি গিয়েছি, আমরা বিভিন্ন সময় আড্ডাও দিয়েছি। কিন্তু আমি কিন্তু কালকে সারা রাত আমি এটা চিন্তাই করেছি যে আনিস আলমকে ধরার কি কারণ থাকতে পারে। কারণ আমি বিভ্রান্ত ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হয়েছে সে না একটু সমালোচনা করেছে সরকারের, কিন্তু সে তো এই সমালোচনা করতে তাকে তো পরিচিত করেছে ডক্টর ইউনূস নিজে। উনি তো বলেছেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন। তো বলার পর কেবলমাত্র কথা বলার কারণে একজন লোককে গ্রেফতার করা যেতে পারে এবং তারপর তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া যেতে পারে, এটা না আমার আসলে বিশ্বাসের বাইরে ছিল। তো এই পুরো ঘটনাটা নিয়ে আমি একটু লম্বাই প্রশ্নটা করলাম, লম্বাটা ভূমিকাও দিলাম। আপনি আসলে কি, আপনার কাছে কি মনে হচ্ছে দেশটা এখন কোন দিকে যাচ্ছে? আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটা আসলে কতটুকু থাকছে? গণতন্ত্র এখন কোন দিকে যাচ্ছে? জি কামাল ভাই, ধন্যবাদ। সত্যি আপনি আসলে অনেকটা ইমোশনাল হয়ে গেছেন স্বাভাবিকভাবেই। অত্যন্ত ঘনিষ্ঠতার কারণে আনিস আলমগীর ভাই আমাদের প্রত্যেকেরই অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু আমরা আসলে আরেকটু যদি নৈর্ব্যক্তিক ভাবে দেখতে পারি যে এই জায়গাগুলো আমাদের যেই প্র্যাকটিস, এখানে রাজনীতির যেই বা ধারাবাহিকতা চলে এসেছে আওয়ামী লীগের আমলে, বিশেষ করে গত 15-16 বছর, যেই প্রক্রিয়ায় সাংবাদিকদেরকে তুলে নেওয়া হতো বা কথাবার্তা আটকে দেওয়া হতো, লেখার ক্ষেত্রে জুলুম করা হতো, ঠিক একই ঘটনা আমরা দেখলাম। এবং এই প্রথম নয়, এর আগেও আপনি জানেন যে প্রায় 256 জন সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু মামলা আছে, হত্যা মামলা, যারা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে শেষ 12 বছর, এক যুগ, একটু বা মানে কোনো যুক্তির মধ্যে ছিল না সাংবাদিকতা অনেক ক্ষেত্রেই। প্রধানমন্ত্রীর যে সম্মেলনগুলো হতো, সংবাদ সম্মেলন, সেটা তো সাংবাদিকতার মধ্যে পড়ে না আসলে। সেখানে তৈলমর্দন হতো, সেখানে প্রশ্নের নামে প্রশংসা করতে এসেছি, এই বিষয়গুলো হতো। এবং আপনি জানেন যে 16ই জুলাই যে প্রশ্নের উত্তর থেকেই কিন্তু ঘটনাগুলো ঘটেছিল, যে চাকরি কাকে দেবেন, রাজাকারকে দেবেন না মুক্তিযোদ্ধাকে দেবেন। তো এই এই বিষয়গুলো তো সাংবাদিকের এখতিয়ারের মধ্যেই পড়ে। তো ওগুলো করেছেন, এই বাড়াবাড়ি প্রত্যেকেই করেছেন, রাজনীতিবিদরা যেমন করেছেন, সাংবাদিকরা করেছেন, অনেকেই করেছেন। এই বাড়াবাড়ির যে সংস্কৃতি, সেটা কিন্তু এখনো চলমান। শুধু চলমানই নয়, এই চর্চা যেন আপনি আপনি এক সময় করবেন, আমি আরেক সময় করব। আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিমায়, যেই আক্রমণাত্মক বিভিন্ন শব্দ ব্যবহার করে হুমকি দিত, একই রকম হুমকি আমরা এখনো কিন্তু শুনতে পাই বিভিন্ন জায়গায়। আপনি টক শোতেই দেখবেন যে কিছুক্ষণ পরে আপনি যুক্তি দিচ্ছেন, আপনি কথা বলছেন, সাথে কিন্তু অনেকেই উত্তেজিত হয়ে যাচ্ছেন, অনেক জোরে কথা বলছেন। জোরে কথা বললেই কি যুক্তি হয়? আপনি যুক্তি দেবেন, এবং যুক্তিটা আপনার যদি পছন্দ না হয়, আপনি পাল্টা আরো দুটো তথ্য দিতে পারেন, এই তো, এর বেশি তো না। এবং যে গণতান্ত্রিক একটা সহিষ্ণু সমাজের জন্য আমরা এত কথা বললাম, এত রক্তপাত, এত প্রাণপাত, সেই 50 বছর ধরেই আপনি দেখুন যে 70-এর নির্বাচন যে কারণে ঘটলো, একে একে একদম ভূমিধস বিজয়ের পর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হলো না। তারপরে কি হলো? আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এলো, বিরুদ্ধ মতকে তারা স্তব্ধ করে দিল। তারপরে জিয়াউর রহমান এলেন,
80 দশকে এরশাদ, তারপর তো 91, এই সবকিছু প্রত্যেকটা সময়ে কিন্তু আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলেছি। এখন আমরা যদি সংক্ষেপে এই বর্তমান পরিস্থিতিতে আসি, 24-এর গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বাক স্বাধীনতা। যে গণতন্ত্র, যেটা তিনটি নির্বাচন এক যুগ ধরে আওয়ামী লীগ নির্বাচনগুলো হতে দেয়নি, আমি ডামি নির্বাচন, নিজেদের মতো নির্বাচন, রাতের অন্ধকারের নির্বাচন, এগুলো তারা করছে। তো মানুষের আকাঙ্ক্ষা ছিল, এবং সব আকাঙ্ক্ষা একসাথে জড়ো হয়ে রাজপথে নেমে এলো। এবং আমরা কিন্তু বিশ্বাস করেছি, স্বপ্ন দেখেছি, কথা বলতে পারবো, লিখতে পারবো, এবং কথা বলার একটা চল শুরু হয়েছিল, অনেকখানি কথা বলা যাচ্ছিল। কিন্তু আপনি আজকে কি কিছু আহ, খেয়াল করলেন যে বেশ কয়েকটা জায়গায় নানান ধরনের সভা সমিতিতে হুমকি দেওয়া হচ্ছে, একে ওকে হুমকি দিচ্ছেন, সে তাকে হুমকি দিচ্ছেন, এই সব কিছু মিলে যেন পরিস্থিতিটা ঘোলাটে। এর মধ্যে কিন্তু তফসিল হয়েছে, দেখুন, আনিস আলমগীরের যেই এই গ্রেপ্তার হওয়াটি বা তাকে তুলে নেবার এই ঘটনাটি, আমার মনে হয় না যে শুধু একটি ব্যক্তির হঠাৎ আচমকা একটি ঘটনা। এটার সাথে এবং আড়ালে পাশাপাশি আর অনেক কিছুই জড়িত আছে বলে মনে হয়, এবং এটার সঙ্গে এই তফসিল ঘোষণারও কোনো একটা সম্পর্ক থাকতে পারে। এটা এটা আমি জানি না, এটা আমার কাছে কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। তফসিলের পর আমরা চারপাশের একটি আনন্দ ও একটা একটা উচ্ছ্বাসপূর্ণ আবহাওয়া প্রত্যাশা করেছিলাম, যে আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়তো ভালো হবে, কিছুটা স্বয়ংক্রিয়ভাবে সকল উদ্দীপনা দেখা দেবে। সেটা তো হয়নি, বরং তার পর দিনই কিন্তু দুপুরবেলা ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল, এবং এটা খুব মর্মান্তিক। এবং এটা তো বলা বাহুল্য যে এই এই ঘটনা অবশ্যই তরুণ যারা আন্দোলনকারী, জুলাইয়ের আন্দোলনে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদেরকে ক্ষুব্ধ করবে। এটা এটা যৌক্তিক, সঙ্গত। এবং প্রধান দোষী হিসেবে আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ নেতারা যে দোষী সাব্যস্ত হবেন, এটাও অযৌক্তিক নয়। কিন্তু সাদা চোখে যা দেখা যায়, এত সাদা সবকিছু কি? এবং আওয়ামী লীগের যদি পলাতক নেতারা এভাবে বা একের পর এক আরো নাশকতা করে, তো সেই ক্ষেত্রে সরকারের প্রস্তুতি কি ছিল? আমাদের তো একটি গোয়েন্দা বিভাগ আছে, তারা আগে থেকে কি কোনো খবর পায় না? এই পর্যন্ত আমরা যতগুলো ঘটনা দেখলাম, বড় বড় ঘটনার ক্ষেত্রে এই গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা তো আমাদের খুব চোখে পড়ছে। তো সবকিছু মিলিয়ে আসলে তফসিল উত্তর যে পরিস্থিতি হওয়ার কথা ছিল, তা এই হাদির মতো একজন প্রাণবান তরুণের মর্মান্তিক ভাবে আহত হওয়া পুরো পরিস্থিতিটাকেই অনেক বেশি থমকে দিল। স্বাভাবিকভাবেই তরুণরা অনেক বেশি ক্ষুব্ধ, কিন্তু আমরা আশা করব সকল মহল শান্ত মাথায় স্থিরভাবে চিন্তা করবেন, যাতে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা যেন সুযোগটি না পায়। আর আনিস আলমগীর সম্পর্কে আমি বলবো যে সরকারের অনতিবিলম্বে উচিত এই ব্যাপারে স্পষ্ট একটা বার্তা মানুষকে জানানো, যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হলেন, তিনি সন্ত্রাসের কোন ঘটনার সঙ্গে জড়িত বা ইত্যাদি। রাত 2টোর সময় জুলাই প্রতিরোধ সংস্থা থেকে একজন একটা মামলা করলেন আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে, এবং সেই মামলাতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রায় বোধহয় 30-35 ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখানো হলো, 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। একজন সিনিয়র সাংবাদিক, একজন পরিচিত মানুষ, তাকে এই অবস্থাতে, এবং সবচেয়ে বড় কথা প্রত্যেক মানুষের ন্যূনতম যে মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত যদি হয় আমাদের সমাজে, আমরা আসলে কোথায় দাঁড়া? জি, আরেকটা বিষয় আপনি যে কথাটা বললেন একটু আগে, যে এই ঘটনার সঙ্গে পাশাপাশি অনেকগুলি ঘটনা কিন্তু ঘটেছে, যেগুলি থেকে হয়তো কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অথবা আমরা ধারণা করতে পারছি যে ঘটনাগুলি কেন ঘটছে। আপনি দেখবেন আজকে এই সদ্য পদত্যাগকারী যে আমাদের উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম,
উনি একবার একটা আজকে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। এই যে কথাটা উনি বললেন, লাশ উনি নেবেন, লাশ যদি পরে অবশ্যই বিচার হবে সেটা, কিন্তু উনি যখন লাশ নেওয়ার কথা বলেন, তখন এটা কি আসলে আইনের মধ্যে বিষয়টা থাকলো, নাকি এটা বিষয়টা কোন দিকে গেল? এই যে আমি বললাম আইনের মধ্যে থাকলো কিনা, এটাকেই হয়তো ওনারা বলছেন যে অত সুশীলতা করে লাভ নেই। তো সুশীলতা না করে আমরা কি করব? মানে আসলে অনেক ধৈর্য ওনারা ধরেছেন এটা বলছেন। এই এই বিষয়টা আসলে কেমন আপনার কাছে? উনি তো মাত্রই উপদেষ্টা ছিলেন, এখন উনি এগুলো বলছেন কেন? মানে কি ইঙ্গিত করছেন উনি? যে আমরা আসলে এই বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখতে চাই। আপাতত রাজনৈতিক মঞ্চে অনেক কথাই বলা হয়, অনেক ধরনের আহ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়। তো সেইটাই আমরা একদিক থেকে দেখি, তাহলে অনেক বেশি সরল বা এক রকমের সমীকরণ পাওয়া যাবে। যদিও এই ধরনের কথা নিশ্চয়ই মানে খুব গণতান্ত্রিক সমাজে প্রত্যাশিত নয়, যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে যদি বারতা থাকে। আমরা এই নেতারা আমাদের তরুণ যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, বয়সে তরুণ এবং সদ্য গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার টাটকা স্মৃতি তাদের মধ্যে আছে। বন্ধুদের তারা হারিয়েছেন, এবং হাদি সাহেবও তাদের অন্যতম সঙ্গী, এবং আমাদেরও। আমরা সকলেই কিন্তু এই গণ অভ্যুত্থানে নানাভাবে অংশীজন। আমাদের কি খারাপ লাগছে না? আমরাও প্রত্যেকেই এই ধরনের ঘটনার জন্য মর্মাহত। হাদির মতো একটা তরুণ প্রাণবন্ত যুবকের মগজে যখন গুলি লাগে, এই গুলি কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরাত্মায় ছুঁয়ে যায়, এবং আমরা ক্ষতবিক্ষত হই। আমরা হয়তো প্রকাশ করতে পারছি না ওই তরুণদের মতো এত ক্ষুব্ধ স্বরে, কিন্তু আমরা কিন্তু ক্ষুব্ধ। এবং আমাদের এই ক্ষোভ সরকারের প্রতি, যে সরকার কি করছে, তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে যখন আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, উনি পেঁয়াজের দাম 25 টাকা বেড়েছে বলে এটা অন্যদিকে নিয়ে যেতে চান। এই ঠাট্টা তামাশা আমাদের মনে করিয়ে দেয় যে এর আগের 2-3 দফার স্বরাষ্ট্রমন্ত্রীদের কথাবার্তা। রানা প্লাজা যখন ঘটনা ঘটলো, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বললেন বিএনপি খাম্বা নড়িয়ে ফেলেছে সকালবেলা, এভাবে। তারপর বিএনপির আমলের এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই ধারাবাহিকতাই যেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও রাখছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই উদ্বিগ্ন করে, এবং আমাদের এই তরুণ যুবকরা অবশ্যই একটা অসাধ্য সাধন করেছেন। জাতির বুকের মধ্যে যে চেপে বসেছিল দুঃশাসন, স্বৈরাচারী শাসন, যাকে সরানো যাচ্ছিল না। এবং একথাও তো সত্য যে শ্রেণী পেশা নির্বিশেষে এই স্বৈর শাসকের পায়ে সঁপে দিয়েছিল অনেকেই তাদের সবকিছু, মাথা থেকে শুরু করে আর যা কিছু আছে। তরুণরাই কিন্তু পুরো দৃশ্য উল্টো দিকে বইয়ে দিয়েছেন। আমার মাঝে মাঝে মনে হতো যে বাকি জীবনটা বোধহয় এইরকম স্বৈর শাসকের মধ্যেই চলে যাবে। তো এটা হঠাৎ করে অন্তত জুলাইয়ের 19-20 তারিখেও কিন্তু আমি ভাবতে পারি নাই যে এত দ্রুত বুকের উপর থেকে এই পাথর সরে যাবে। কাজে আমাদেরই যখন এইরকম মনে হয়, তো এই তরুণরা অবশ্যই অনেক উত্তেজিত হবেন। স্বাভাবিকভাবেই তাদের বন্ধুর উপরে এত বড় আক্রমণ এসছে, এবং কেউই তো এই আক্রমণের বাইরে নন এখন। তো এই সব কিছু মিলিয়ে তাদের যে প্রতিবাদ, তাদের যে বিক্ষোভ, তারা প্রকাশ করেছেন। যারা আমরা সচেতন মানুষ, বয়স্ক মানুষ যারা নীতি নির্ধারণীতে আছেন, তাদের কিন্তু এই পুরো পরিস্থিতিটা আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে, এবং ঠান্ডা মাথায় এই পুরো বিষয়টাকে সামাল দিতে হবে। কারণ সুযোগ কিন্তু এই মাহফুজ সাহেব যে বক্তব্য বলেছেন যে রাজনীতি যদি দেশের বাইরে যায়, আমরাও দেশের বাইরে নিয়ে যাব, এই কথাটি হয়তো উনি ক্ষুব্ধ স্বরে বলেছেন, কিন্তু ঘটনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। রাজনীতি কি দেশের বাইরে নেই? অবশ্যই দেশের বাইরে আছে। যেভাবে পলাতক আওয়ামী লীগ নেতারা ভারত থেকে ফোর্স করছেন,
দিন রাত্রি অনুতাপহীন কণ্ঠে নানান রকম কথা বলছেন, এগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গত আচরণ কোনোভাবেই বলা যায় না। আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি সব সময়, সেটা আওয়ামী লীগের সময় যেমন বলেছি, এখনো কিন্তু আমরা বলছি যে এত কিছুর পরেও চোর ডাকাত রাজানি খুনি সবকিছুকে নিয়ে সমাজ থাকবে। আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিতে সকলে অংশগ্রহণ করবার উপায় উদ্ভাবনের কথা কিন্তু আমরা বলছি, তার মানে আমরা কিন্তু ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের কথা বলছি। তো এইখানে অনেকগুলো বাঁক আছে এই সব আলোচনার মধ্যে। এখন আমাদের সবাইকে যদি এভাবে পঙ্ক্তিভুক্ত করে ফেলা হয় যে আমরা শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্টদেরকে এখানে পুনর্বাসনের এজেন্ডা নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেমে গেছি, এগুলো আসলে বাতুলতা মাত্র। কারণ জি। আমাদের আমাদের এখানে পরীক্ষা দেবার কিছু নেই। আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজের পক্ষে বলতেই থাকবো, অতীতে বলেছি, ভবিষ্যতেও বলবো। আজকে যারা আমাদেরকে বলছেন বা অনেককে বলছেন, আনিস আলমগীরকে বলছেন যে তিনি ষড়যন্ত্র করছেন, ফ্যাসিস্টের দালাল, ওই যারা এইসব বলছেন তারা যখন বিপদগ্রস্ত হবেন আমরাই তাদের পক্ষে কথা বলবো, যেমন অতীতে বলছি। আরেকটা বিষয় ইন্টারেস্টিং আমার বেশ ভালো লাগছে, সেটা হলো যে আহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, উনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে তারা একটা আলটিমেটাম দিয়েছেন, এই যে 48 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে হবে, এগুলো বলেছেন। এবং পাশাপাশি তারা বলেছেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দাবিটা খুব যৌক্তিক। তো এখন আপনার কি মনে হয় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে আসলে? স্বরাষ্ট্র উপদেষ্টার পারফরমেন্স নিয়ে তো আসলে যত কম কথা বলা যায় তত ভালো। আর যেহেতু সময়টা আসলে ঘনিয়ে এসেছে, এখন ধরুন আমরা যদি একটা ট্রেন যাত্রা করি, আপনার চারপাশে আপনার ফ্যামিলির অনেকগুলো মেম্বার সদস্য আছেন, নানান রকম গাঁটটি বোচকা নিয়ে আপনি রওনা দিয়েছেন, কোনটা ছিঁড়ে গেল কোনটা কি গেলো তখন কিন্তু আপনার আর অত ভাবনার সময় থাকে না, দৌড় টোড় দিয়ে কোনো রকমে ওঠা যায়। এখন আমরা ওই দৌড়ের মধ্যে আছি জাতিগতভাবে। কাজে এখন যদি আমরা পারফরমেন্সের হিসাব করতে যাই, এগুলো আসলে সময় ক্ষেপণী করবে এবং এগুলো আরো পরিস্থিতিকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যাবে। আমরা ভালো মন্দ মিশিয়ে একটা তো আমাদের পজিটিভ দিক বলতে হবে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা বরাবর বলে এসেছেন আমি কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেব, সেটা কিন্তু উনি দিয়েছেন। এবং তার যে জেস্চার আমরা দেখতে পাচ্ছি, যদি নির্বাচন না হয় উনি বোধহয় থাকবেন না, এটুকু মনে হচ্ছে। মানে উনি কোনোভাবে তালগোল পাকিয়ে থেকে যাবেন এরকম কিন্তু আর মনে হচ্ছে না। অন্য অনেকের মনে হতে পারে, অন্য অনেকের ক্ষেত্রে বোঝে মনে হয় যে থাকলে ভালো, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একদম পূর্বাপর এক জায়গায় অনড় আছে। কাজে এটা জাতির জন্য একটা ভরসার জায়গা। এবং একজনের কিছু দুর্বলতা অন্যরা মিলে, এবং যেটা হতে পারে আমরা কিন্তু দেখুন 91 ও 96 এর দুটো নির্বাচন আমাদের অভিজ্ঞতা আছে, সেখানে যে রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতা হয়েছিল, আপনার মনে আছে কিনা, যে নির্বাচনী আচরণবিধি তৈরি করা হয়েছিল, যে যদি কোনো গন্ডগোল বাধে তাহলে প্রধান তিন জোট তাদের নেতৃবৃন্দ নিজের আলোচনা করে এগুলো সামাল দেবার চেষ্টা করবেন, এবং এটা কাজে এসেছিল। এখনো সময় আছে, 2 মাস সময় আছে নির্বাচনের দিন। প্রত্যেকটা যেহেতু ডক্টর ইউনূস অনেক বিষয়ে কিন্তু অনেক আলাপ করছেন, সংস্কার নিয়ে এতগুলো কথা হলো, এবং সংস্কারের অনেক কিছু কিন্তু ভালো উদ্যোগ, যেমন অনেক নেতিবাচক দিক আছে, ইতিবাচক দিক কিন্তু অনেক বেশি। এবং এই আমাদের যে রাজনৈতিক একটা অনেক পুরনো জগদ্দল পাথরের মতো কিছু চিন্তা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছিল, সেখান থেকে বেরিয়ে আসার কিছু পথ আমরা সংস্কারে দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের কাছে এটাও প্রত্যাশা যে আপনি নির্বাচন আচরণবিধি যদি করতে পারেন এবং অতি দ্রুত কিছুদিনের মধ্যে কথাবার্তা বলে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব দেওয়া যায়, যেটা হয়েছে মনে করুন, যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনোভাবে না ঘটে। এক হাদি সাহেবের উপরে যেইটা ঘটনা ঘটেছে, আশা করি তিনি ফেরত আসবেন, কিন্তু আর কারো গায়ে জানি কোন রকম আহ অত্যাচারের চিহ্ন আমরা দেখি। জি। আপনি একটা কথা বললেন যে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে আপনার মনে কোনো দ্বিধা নাই, আমার মনেও নাই, আমার মনে হয় নির্বাচন হয়ে যাবে। কিন্তু নির্বাচনের কোয়ালিটিটা কেমন হবে? যেমন প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনটা কি
আমাদের এটা ইতিহাসে শ্রেষ্ঠ আসলে আমাদের নির্বাচন হতে প্রধান যাচ্ছে। উপদেষ্টা, জি, প্রধান উপদেষ্টা অনেক চমৎকার কথা বলেন, এবং এগুলা বোধহয় অনুপ্রেরণাদায়ী কথা আর কি। যেটা বলে মোটিভেশনাল স্পিকার, যেহেতু তিনি শতাব্দীর সেরা নির্বাচন, এতখানি আশা হয়তো করি না। অন্তত গণতন্ত্রের পথে যেন যাত্রাটা শুরু হয়, এতখানি চাইনি আমরা। সামান্য আমাদের চাওয়া যে, যেই আকাঙ্ক্ষায় অকাতরে মানুষ প্রাণ দিয়েছে, 1500 মানুষ নিজের দেশের প্রধানমন্ত্রীর গুলিতে মারা যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এবং এটা এই সমকালীন বিশ্ব ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে। এবং এটা কেন? সেই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য, কথা বলবার জন্য, নিজের ভোটটা নিজে দেব বলে। তো ওই জায়গায় ওইটুকু আপনারা করেন, আমাদের শতাব্দীর সেরা নির্বাচনের প্রয়োজন নাই। কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে প্রত্যাশা, সেটা হয়তো এবার পুরোটা পূরণ হবে না। হবে না, কিন্তু এটা শুধু সরকারের দোষ দিলে হবে না। এটা কিন্তু আওয়ামী লীগ সহ যারা 14 দল, জাতীয় পার্টি এবং অনেকেই কিন্তু ঠিক সহযোগিতা পরায়ণ কি মনে হলো? যে যেই সমস্ত নেতারা এখান থেকে পালিয়ে গেলেন, তারা তো তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে নিয়ে চলে গেছেন। শেখ হাসিনা যে পালিয়ে গেলেন, তিনি কি একবারও ভেবেছেন যে এখানে তার এত কোটি কর্মী সমর্থকদের কি ঘটবে? ভাবেননি তো। তিনি তো তার পরিবারের কথা ভেবেছেন। কাজে এই যে নেতৃত্ব, এই নেতৃত্বের ছায়ায় কি করে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে, এগুলো তো ভাববার বিষয়। কাজেই আমরা তো বলছি, অবশ্যই বলেই যাব যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তারপরেও কিভাবে করা যায়। কিন্তু শাস্তি এবং অপরাধ, অনুতপ্ত হওয়া, এগুলো অনেক বড় রকমের প্রশ্ন। আপনি যদি আমার উপরে এমন আচরণ করেন যেটা কোনো যুক্তির সঙ্গত আচরণের বাইরে, আপনি আবার যুক্তিসঙ্গত আচরণ কি করে প্রত্যাশা করবেন? কাজেই এই বিষয়গুলো খুব কঠিন। এই কঠিন পরিস্থিতিতে আবার বিএনপি, জামাত, এনসিপি যা করছে, সেগুলোও কিন্তু আবার সব যুক্তির বাইরে অনেক কিছু তা করে ফেলছেন। আপনি দেখুন যে সংস্কার ইয়েতে যে 30টি জাতীয় ঐক্যমত্য কমিশনে 30টি দলকে নিয়ে সরকার কথা বললেন, তাই তো? সেই 30টি দলের 7-8টি দল ছাড়া অন্য দলগুলোর দ্বিতীয় বা তৃতীয় নেতাকে আমরা চিনি না। তো সেখানে হতে পারতো যে ন্যূনতম কিছু সংস্কারের কথা, যেটা আমাদেরকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে আমরা যাতে না যাই, এরকম অনেকগুলো কথা নিয়ে আলাপ হয়েছে, অনেকগুলো সংস্কারের কথা হয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু সংবিধানের মূল স্তম্ভগুলোতে আপনারা হাত দিচ্ছেন কেন? কেন ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিতে হবে? তাহলে তো বাংলাদেশপন্থী যে রাজনীতি, বাংলাদেশ মানে কি সেটাই তো আর থাকে না। ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ কি রাষ্ট্র? অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিভাবে হলো? 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে হলো। তাহলে 71-এর মুক্তিযুদ্ধে অর্জিত যে প্রধান স্তম্ভ, তা কেন ফেলে দিতে হবে এই সরকারের? ডানপন্থীকে, ডানপন্থীদেরকে কেন এত প্রশ্রয় দিতে হবে? আমরা যদি ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, এই দেশগুলোর সাম্প্রতিক ইতিহাস দেখি, আমরা কি ওই মিছিলে সামিল হতে যাচ্ছি? এই আশঙ্কা কি আমরা একবারে উড়িয়ে দেব? এবং সেই ক্ষেত্রে বিএনপি, অন্তত বিএনপির নেতৃত্ব কিন্তু আরো জোর গলায় এই কথাগুলো সামনে আনতে পারতো। জামাতের কাছে আমরা এটা পারে। আবার যারা ব্যক্তিগত জায়গা থেকে আনিস ভাইয়ের উপরে আক্রোশ মেটানোর একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা যাদের ছিল, তাদেরও সে কাজটি হলো। আবার ওসমান হাদির যারা শুটার, তারা কোথায়, তারা কেন পালিয়ে গেল, বা পালিয়ে না গিয়ে থাকলে কেন আটক করা হচ্ছে না, এই বিষয়গুলো ধামাচা পড়ার জন্য, দেওয়ার জন্য হতে পারে। জি, অনেকগুলো কারণ বললেন যে যারা মানে বিরোধিতা করছে, মানে এই সময়েই যে তাকে গ্রেপ্তার করা হলো, এবং আমরা দেখলাম যে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো, জিম থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে হলো, হওয়ার এক পর্যায়ে গিয়ে মামলা হলো না। সাধারণত আমরা জানি মামলা হলে তারপরে গ্রেপ্তার হয়। এখানে আগে পুলিশ নিয়ে গেল, বা মানে এটা কি পুলিশ স্বয়ংক্রিয়ভাবে করলো, নাকি ধরেন এই যে কথাবার্তাগুলোর চাপ,
সেটির ভিত্তিতে হলো, মানে হাদিকে হত্যা চেষ্টা, আমি সম্ভবত সামনে হত্যাকারী বলেছিলাম, হত্যা চেষ্টাকারী বা হত্যা চেষ্টার পর এই যে আমরা দেখলাম আসিফ মাহমুদ উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি বললেন যে এখন থেকে যারা গুলি করছে, মানে এরপর থেকে যারা গুলি করবে তারা না, যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টি করবে বা তাদের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে, তাদের মানে তারা টার্গেটেড হবে। একই রকম কথা দেখলাম নাহিদ ইসলাম বলছেন, এরকম এই বা ফাতিমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসু নেত্রী একজন, তাদের বক্তব্যের ইম্প্যাক্ট এটা, মানে নাকি পুলিশের একটা স্বয়ংক্রিয় অবস্থান? আপনি যদিও বলছিলেন, তারপরে আমি এই মন্তব্যগুলোকে একটু না, ঠিক আছে। সুতায় গেঁথে জিজ্ঞাসা করলাম। প্রথম কথা হচ্ছে যে আনিস ভাইকে কোনো ধরনের মামলা ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয়েছে। এটা শুধু আনিস ভাইয়ের ক্ষেত্রে নয়, এটা তো হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় কিছু কিছু জায়গায় হয়েছে, তবে সাংবাদিকদের ক্ষেত্রে হয়েছে বলে আমার মনে হয় না। আপনি চিত্রগ্রাহক, ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা বলতে পারেন, আপনি ফটো সাংবাদিক কাজলের কথা বলতে পারেন, সাংবাদিক প্রবেশ সিকদারের কথা বলতে পারেন। প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা ছিল। সেই মামলাগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, মানে হয়রানি করার উদ্দেশ্য করা হয়েছে নাকি তারা সত্যি সত্যি অপরাধী, সেগুলো অন্য আলোচনা। কিন্তু মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আটক করা হয়েছিল। আবার মামলা ছাড়াও অনেক পলিটিক্যাল লিডারকে আটক করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের সময়, এটাও সত্য কথা। কিন্তু এখন যেটি হচ্ছে, মানে কোন ধরনের মামলা, কোন ধরনের অভিযোগ, মিনিমাম কোনো কারণ ছাড়া যাকে তাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে যখন আটক করা হলো মঞ্চ ৭১-এর হুম ওই সেমিনার থেকে, তখন কি আমাদের নামে মামলা ছিল? বরঞ্চ আমরা মবের শিকার হয়েছিলাম। আনিস ভাইয়ের কপাল এদিক থেকে ভালো যে তিনি মবের শিকার হননি। হুম আমরা মবের শিকার হয়েছিলাম। চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হলো, লাঞ্ছিত করা হলো এবং একটা হরিবল সিচুয়েশন তৈরি করা হলো। আমি নিজে ফোন দিয়েছিলাম তো পুলিশকে 999-এ। পুলিশ এলো, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, হেফাজতে নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে। ঠিক একইভাবে আনিস ভাইকে যেভাবে জেরা করা হয়েছে, তার আগে বসিয়ে রাখা হয়েছে, সেম আমাদেরকেও বসিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে নেওয়া হলো দুপুর ১২টা ১২:৩০ দিকে। রাত ১০টা পর্যন্ত আমাদের কাছে ফোন ছিল। কোন ধরনের কোন সিদ্ধান্ত তখন পর্যন্ত ছিল না যে আটক দেখাবে নাকি ছেড়ে দিবে। উপর মহলে একেবারে শীর্ষ মহলে টপ মোস্ট লেভেল থেকে যখন নির্দেশনা এলো, না কাউকে ছাড়া হবে না এবং মামলা দেওয়া হবে, তখন আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হলো টপমোস্ট লেভেল এবং মানে তারপরে কোত্থেকে, কোন লেভেল, কে? সর্বোচ্চ লেভেল থেকে। এটা তো আমাদের যে বিষয়টি একেবারে টপ মোস্ট লেভেল থেকে। মানে কি কে ডক্টর তা ইউনূস? জানি না। মানে কে তা জানি না। হুম তবে শীর্ষ মহল থেকে সেটা তো যেমন আমাকে আমার যিনি আইনজীবী ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, তিনি আমাকে ফোন দিলেন সন্ধ্যা ৭টায়, বিকাল ৫টায় যে, "পানা ভাই কতজন আছেন? কি অবস্থা? আচ্ছা চিন্তা করেন না। আমি অমুক, অমুকের সাথে কথা বলেছি।" একেবারে গভর্নমেন্টের টপ মোস্ট লেভেলের যারা আছেন, উপদেষ্টাদের মধ্যে যারা প্রভাবশালী হুম এখনো পর্যন্ত, তাদের সাথে কথা হয়েছিল। হুম তারা বললেন যে ছেড়ে দেওয়া হবে। যখন বলল যে না ছেড়ে দেওয়া হবে, পরবর্তীতে যখন আমার সাথে ২ বার কথা হলো ব্যারিস্টার সারা হোসেনের ৫টা এবং ৭টার দিকে। তারপরে যখন রাত ১০টার সময় আমাদের ফোন সিজ করে নেওয়া হলো, তখন আমরা বুঝলাম যে মামলা দেয়া হতে যাচ্ছে। রাত ১টার সময় মামলা রুজু করা হলো। তখন তো আমাদের ধরে নিতেই হয়। যেহেতু আমাদের ওই জায়গাটিতে ডিবিতে থাকাকালীন সময়ে কি হচ্ছিল না হচ্ছিল আমরা সব জানতে পারছিলাম। ফোন তো আমাদের কাছে ছিল। শুধু ব্যারিস্টার সারা হোসেন নয়, দায়িত্বশীল আরো অনেকে ফোন দিচ্ছিলেন। তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন। যেহেতু আমার সঙ্গে প্রফেসর কার্জন ছিলেন, হুম শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। মুক্তিযোদ্ধারা ছিলেন। তো সেই জায়গা থেকে তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম রাত্রে ১০টার সময় যখন এসে পুলিশের একজন এসআই বললেন যে, ডিবির একজন এসআই যে ফোনগুলো দিন। তার মানে মামলা হচ্ছে এবং সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তারা তো এই কাজটা করেনি। তারা ওয়েট করছিলেন আমাদের ছাড়বেন কি না। যখন নির্দেশ এলো যে না ছাড়া হবে না, মামলা দাও এবং কোন মামলায় দেওয়া হবে সেটিও নিশ্চয়ই অনেক ধরনের গবেষণা চলেছে। তারপরে মামলা দেওয়া হয়েছে। আনিস ভাইয়ের ক্ষেত্রেও তাই। কোন মামলা ছিল না। তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়ে যাওয়া হলো। তার বিরুদ্ধে ১৯ ঘন্টা পর তাকে আদালতে তোলা হলো এবং তার আগে রাত ২টার সময়
মামলা দেওয়া হলো রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। একই রকম চরিত্র, একই ধরনের বিষয়। হুম। এবং আপনি যদি আইনের কথা বলেন যে কি সন্ত্রাস করেছে আনিস ভাই, কি সন্ত্রাস করেছিলাম আমরা, হুম। মানে আমি এবং আসলে সেখানে এই কি স্পষ্ট সন্ত্রাস করেছেন এটা আমি আসলে জানতেই চাই যে কি সন্ত্রাস অপরাধের মানে সংজ্ঞাটা কি আমি এটা খুব জানতে চাই। আপনাদের সময় আমি জানতে চাইছিলাম, সন্ত্রাস খুব বুঝতে পারছিলাম না। সন্ত্রাস আসলেই আসি আমরা আমি, কিন্তু করেছি। তার আগে আপনি যে একটু কথা বলছিলেন যে আনিস ভাইয়ের কপাল ভালো, আপনারা তো মবের শিকার হয়ে গিয়েছেন, তার কপাল ভালো। আসলে কি এখন এখানে একটা সন্তুষ্টির জায়গা আমাদের রাখতে হবে যে আসলে কপালটা ভালো বলেই, কারণ ইনকিলাব মঞ্চে যে সর্বদলীয় সভা হচ্ছে, আয়োজন হলো, সেখানে দেখলাম যে যারা এরকম আছে তাদের দুই রান ধরে ছিঁড়ে ফেলতে হবে এরকম বক্তব্য আসছে। যারা মানে সুশীল বা সো কল্ড শিল্পীদের ব্যাপারে বলছেন একজন সাংস্কৃতিক কর্মী সেখানে, বা যারা কথা বলছেন। তো এইগুলো যে হয় নাই আনিস আলমগীরের সাথে, এই জন্য কি একটা আসলেই সন্তুষ্টি জ্ঞাপন করার মতো জায়গা? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তখন ওর মধ্যে তো আমরা একটু বললাম না যে আমি কি বের হতে পারবো, মানে তখনও পর্যন্ত পুলিশ আমাদের আটক করবে এটা অন্তত ভাবিনি। আমরা ভাবছিলাম যে চোখের সামনে দেখছি যে মুক্তিযোদ্ধার গলা চেপে এক হাত উপরে তোলা হয়েছে। তখন আমি কি এই বাংলাদেশের, যারা এই দেশটাকে নির্মাণ করলো, যারা এই দেশটার জন্ম দিল মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, এখানে আমি পান না তো কোন ছাড়। সো যেই একটা ভয়ার্ত পরিবেশের মধ্যে ছিলাম কয়েক ঘন্টা, সকাল 10টা 40 দিকে মব ক্রিয়েট করা হলো, পুলিশ এলো 12টার দিকে, মানে অলমোস্ট 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা যে ওর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কি ধরনের সিচুয়েশন ছিল শারমিন, এটা আপনি কল্পনাও আনতে পারবেন না, কল্পনাও আনতে পারবেন না। তো সেদিক থেকে যে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, আনিস ভাই সেদিক থেকে অবশ্যই ভাগ্যবান। হুম। আর আপনি সন্ত্রাসের কথা বলছিলেন যে কি হ্যাঁ, সন্ত্রাস হ্যাঁ। আমরা করেছি, অবশ্যই সন্ত্রাস করেছি। সন্ত্রাস মানে ক্লাস থেকে তো সন্ত্রাস, ভয়। যারা কথা বলছি আমরা, তাদেরকে সরকার নিশ্চয়ই ভয় পাচ্ছে, প্রশাসন ভয় পাচ্ছে। তাদের দৃষ্টিতে আমরা ত্রাস সৃষ্টি করছি, তাদের দৃষ্টিতে আমরা ত্রাস, সন্ত্রাস। তো সেই হিসেবে তো সন্ত্রাস করেছি বা করছি, তাই না? না, এইটাই তো তাহলে না ধরেন, কিন্তু একটা এটা তো সরকার একটা যদি একটা ধরেন আপনি যেমন একটু আগে বলছেন যে আওয়ামী লীগ আমলেও হতো, একটা মামলা থাকতো, সেই মামলাটা যেমনই হোক না কেন, মানে মামলা একটা কারণ তো দেখাতে হয়, আদালতের সামনে গেলে একটা প্রক্রিয়াগত ব্যাপার তো থাকে। সেখানে হয়রানির উদ্দেশ্যে হোক আর যে উদ্দেশ্যেই হোক না কেন, সেই প্রক্রিয়াটাও একটু আমি জানতে চাই যে আদালতে যখন মামলাটা উপস্থাপন করা হচ্ছে, অপরাধের তো একটা সংজ্ঞা লাগে যে এই হচ্ছে অপরাধের সংজ্ঞা, এই অপরাধের কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা হয়েছে। সেই অপরাধটা কি? প্রথমে শুনি আনিস আলমগীরের বিষয়ে আপনি খোঁজ খবর রাখছেন, কি অপরাধ তার? আমরা তার মানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর একটা বক্তব্য শুনছিলাম আমি যে তো সরকারকে কাপুরি ধরে দিয়েছে আওয়ামী লীগের নেতারা, তারপরে 32টা বারে হামলা হয়েছে, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হবে, গ্রামীণ ব্যাংকে হামলা হবে, মানে এই যে কথাগুলো বলছেন, এইগুলো কি আসলে অপরাধের সংজ্ঞা? অবশ্যই। কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, সমালোচনা করা যদি অপরাধ হয়ে থাকে, বা সমালোচনাটা যদি তাদের দৃষ্টিতে ত্রাস হয়ে থাকে, তাহলে তো আমরা সন্ত্রাসী। আর আনিস আলমগীর ভাই যে কথাগুলো বলেছেন যে ডক্টর ইউনূসের বাড়িতে হামলা হবে, উনি কোন সেন্সে বলেছেন? উনি বলেছেন এখন যে মবের রাজত্ব কায়েম হয়েছে, এখন যারা শক্তিশালী, সরকারের পেছন থেকে যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে, তারা তো এগুলো করছে। তো যারা 32 নম্বর ভাঙলো, সময় কি পরিবর্তন হবে না? সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পাল্টা অ্যাকশন কি হবে না? হওয়ারই কথা। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো হওয়ারই কথা, তাই না? তো সেই জায়গা থেকে উনি আশঙ্কা করেছেন যে ডক্টর ইউনূসের উপরেও, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হতে পারে। তা যদি হয় তাহলে কেন আমরা এই প্রতিহিংসা রাজনীতির প্রশ্রয় দিচ্ছি? কেন এই রাজনীতি চলতে দিচ্ছি? এবং আপনি বলছিলেন যে কি সন্ত্রাস করেছেন যে আপনাদেরকে আটক করা হলো বা মামলা দেয়া হলো। তারও আগে প্রশ্ন হচ্ছে, মামলা তো দূরের কথা, একজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে কেন ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আমি সাংবাদিকও বাদ দিলাম, যেকোনো মানুষকে কেন উইদাউট এনি রিজন, কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কেন পুলিশ তার কার্যালয়ে, তার অফিসে কিংবা ডিবির মতন আহ, একটা আহ, একটা প্রশাসনিক জায়গায় সেখানে নিয়ে যাওয়া হবে? সো প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে কি মামলা? মামলা ছাড়া কেন অ্যারেস্ট করা হবে? মামলা দিয়ে মামলা দিয়েই কিন্তু অ্যারেস্ট করা যায় না। আমি যতটুকু বুঝি অ্যাজ এ জার্নালিস্ট, আমি যেটুকু বুঝি, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানাতেই পারি। আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানালেই যে সেটি মামলা হবে হুম। তেমন কোনো কথা নেই কিন্তু। হুম। আপনাকে, মানে পুলিশের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিকে এটি তদন্ত করতে হবে যে মামলা হওয়ার মতো বিষয় কিনা।
তারপরে মামলা যদি হয় তাহলে আদালতের নির্দেশনা লাগবে, ওয়ারেন্ট ইস্যু করতে হবে। আপনি উইদাউট ওয়ারেন্ট, মামলা হওয়ার পরে উইদাউট এনি ওয়ারেন্ট আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। একবারে চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাসী, রাষ্ট্রের জন্য হুমকি, এমন কোন ব্যক্তিকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। সবকিছু ভেঙে চুরে যা ইচ্ছা তাই হচ্ছে তো। এবং কি মামলা করা হলো? সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী আইনে কি আছে? কাকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হবে? এটা তো আওয়ামী লীগের সময় তৈরি, এই আইনটি তৈরি করার সময় তো আমরা বিরোধিতা করেছিলাম। আচ্ছা, তারপরেও ধরে নিলাম যে আইনি মোতাবেক আটক করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে তো একথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি সাধিত হয়, ওই ব্যক্তিকে এই মামলায় কি বলা এটাকে, এই মামলায় আসামি করা যেতে পারে বা করা হবে। এই তো। তো আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বা আনিস আলমগীর ভাইয়ের মাধ্যমে রাষ্ট্রের কোন সম্পদটা ধ্বংস হয়েছে? এবং দেখুন, খুব মানে মানে কোন খেয়াল ধারায় করে মামলাটা দেখুন, হয়েছে এটা জানাটা জরুরি, কারণ নিষিদ্ধ সত্তার বিষয় প্রচারণা চালালেও বা তার পক্ষে কথা বললেও একটা মামলা হওয়ার সুযোগ আছে বলে এটা দেখছি সাইবার আমরা। অ্যাক্টের মধ্যে পড়ে। হুম। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, তার আগে আপনি নিজেই বিষয়টি খেয়াল করেছেন। সরি, রাজধানীর উত্তরা পশ্চিম থানাতে যে মামলাটি হয়েছে হুম। রোববার রাত 2টার সময়, এই মামলার কপি তো আমার কাছে আছে। সেখানে কি বলা হয়েছে আপনি যদি আমাকে সময় দেন আমি হয়তো বের করে বলতে পারবো। যাই হোক, আমি সংক্ষেপেই বলি। জি, সংক্ষেপে। সেটি হচ্ছে যে সেটি হচ্ছে আপনি যে কথাগুলো বললেন যে আনিস আলমগীর এই বলেছে সেই বলেছে, হুম, এটা যদি ভীতির সৃষ্টি করে থাকে, জনমনে আতঙ্কের সৃষ্টি করে থাকে, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হতে পারে। আপনি ধারাগুলো উল্লেখ করলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের, হুম। মামলা দিলেন সন্ত্রাস বিরোধী আইনের। এটা কি, এটা কোন রাজ্যে আছি আমরা? এটা হয়তো আরেকটু আইনি মিনিমাম ব্যাখ্যা জনাব মঞ্জুর আলম পান না, এটি অবশ্য মানে আইনি ব্যাখ্যাটা হয়তো আমি কারো আইনজীবীর সাথে এই বিষয়ে কথা বলবো, কারণ এটার একটা ধারা আমি দেখছিলাম, 9 ধারায় বলা আছে, মানে সন্ত্রাস বিরোধী আইনেরই বলছে যে 9-এর 2 ধারায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চাহিয়া অথবা উহার কর্মকাণ্ডকে সক্রিয় করবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও টেলিভিশন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য সম্প্রচারণ করেন, তাহা হইলে অপরাধ সংগঠন করবেন। মানে এরকম লেজ ধরে আসলে গ্রেপ্তার করা। না, তাহা হইলে অপরাধ সংঘটিত হইল বলিয়া প্রতীয়মান হইবে, যদি তাহাই হয়ে থাকে তাহলে সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের ধারা। হুম। এটা তো সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে নেই। না, এটা আসলে সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় বলছে। আমি আসলে আইনের এটা সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় জি, আছে। জি, জি, এটা সন্ত্রাস বিরোধী আইন। আমি ওই আছে। আইনটিই খুঁজছিলাম। আচ্ছা, হ্যাঁ, 2009 সালের আচ্ছা। আইন, সেটি 2য় অধ্যায় 9-এর 2 ধারায় এটা বলা হয়েছে। এটা কি সংশোধিত আইন? আমি তো জানি সংশোধন হয়েছে। আচ্ছা, হোক, হ্যাঁ, হতে পারে। আমি আমার আসলে আমার এটাই, আমার আসলে আইনি জায়গায় প্রশ্ন। আমার প্রশ্নটা এটাই যে মানে তাকে কোন ধারায় দেয়া হয়েছে সেটাও আসলে জানবার একটা আগ্রহ ছিল। কারণ আপনি আপনার সেটা সময় আমি পারেন, হয়তো ব্যারিস্টার আমার সারা ভুল হতে হোসেনকে পারে। ফলো করছিলাম আপনার হ্যাঁ। মামলার সময়। তখন তিনি হুম, বলছিলেন যে আসলে আপনারা তো রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি সাধন করেন হুম, নাই। ফলে আসলে প্রশ্নটা হচ্ছে কোন ধারায় মামলা হয়েছে। আইনের বক্তব্যটা যায়। কিন্তু আমরা যে সমালোচনার কথা আপনি বলছেন যে করেছেন, ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা শুনেছিলাম মন খুলে সমালোচনা করুন। আমরা তো হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনের অন্যতম মুখ। তিনি বলেছিলেন যে শুধু একমত না, ভিন্ন মত পোষণের স্বাধীনতার জন্য তারা কাজ করছেন। আমরা তো খুব মুগ্ধ হয়েছিলাম এই কথাগুলোতে, সমর্থন করেছিলাম। মানে ওটা কি ভুল ছিল আমাদের মুগ্ধ হওয়াটা? বা যদি আরেকটু ভবিষ্যৎবাণীও আপনার কাছ থেকে জানতে চাই। আমি দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি বলছেন যে রাষ্ট্র কারোর জন্য ভয়ের কারণ হবে না, সেটি সরকারের বিরোধিতা করলেও হবে না, এবং সেই প্রসঙ্গে তিনি বলছিলেন। আমরা কি তার উপরও ভরসা রাখতে পারবো? ভবিষ্যতের বিষয়েও কি আমরা রাখতে না, পারবো? না, পারছি না। সরি টু সে, পারছি না। পারছি না এই কারণেই, বিএনপি আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় কি দিচ্ছে? আমাদের 5ই আগস্টের পরে আমাদের সবার তো একটা আশা ভরসার একটা জায়গায় ছিল বিএনপি, তাই না? হুম। আমরা তো অন্য কিছু তো আর ভাবতে পারিনি যে আওয়ামী লীগের যেভাবে আহ পতনটা হয়েছে, এর বাইরে আর কে আসবে? মানে আমরা কাকে সাপোর্ট করতে পারি? বিএনপি তো। এর বাইরে তো আপাতত তো অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না, তাই না? যদিও বাস্তবতা অন্য কিছু বলছে। বিএনপি কি সেই দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে?
যখন মঞ্চ ৭১-এর এই ঘটনাটি ঘটলো, বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি তো। তারা তো মুক্তিযোদ্ধার দল বলে দাবি করে। তারা তো স্বাধীনতার ঘোষকের দল বলে দাবি করে। তো মঞ্চ ৭১-এ প্রোগ্রাম ছিল সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে। সেখানে কতজন মুক্তিযোদ্ধা আটক হয়েছেন তারা জানতেন না? কিভাবে মব ক্রিয়েট করা হয়েছে তারা জানতেন না? জানতেন তো। মিনিমাম একটা স্টেটমেন্ট দেয়নি। এবং দেয়নি এ কারণেই যে ডক্টর ইউনূসকে বিগড়াতে চায়নি। প্রয়োজন যত দ্রুত ইলেকশনটা হয়। এবং এই কাহিনী করে যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে ডক্টর ইউনূসের, এটা কি তারা এখনো বুঝতে পারছে না? এবং একইভাবে আনিস ভাইকে যেভাবে আটক করা হলো, তারা যে বলছে, ইদানিং তো আমরা দেখি যে গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, সাংবাদিকরা মন খুলে সমালোচনা করতে পারে, যেটি ডক্টর ইউনূস বলেছিলেন, সে একই কথা তারেক রহমান বলছেন বা মির্জা ফখরুল সাহেব বলছেন। সেই সাংবাদিকদের যে এইভাবে আটক করা হচ্ছে, একেবারে রাষ্ট্রীয় খড়গ নামিয়ে আনা হচ্ছে সাংবাদিকদের কাঁধে। যেমন মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, তার কাছে কোনো একটি গণমাধ্যম বা ব্যক্তি পর্যায় থেকে জানতে চাওয়া হয়েছে, সাক্ষাৎকার নিতে চাওয়া হয়েছে যে আনিস আলমগীরের বিষয়ে আপনার মন্তব্য কি? উনি বলছেন যে আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? উনি স্যাটায়ার করে বলেছেন। বাট বাস্তবতা তো তাই। উনি হয়তো হেসে হেসে বলেছেন, হুম। কিন্তু উনিও তো ভয়ের মধ্যে আছেন। তাহলে বিএনপির পক্ষ থেকে যখন এই কথাগুলো বলা হচ্ছে, আমরা বলবো শুধু এগুলো মুখের বুলি, আমরা শুধু বলবো এগুলো শুধুমাত্রই সান্ত্বনাসূচক কথা, আমরা শুধু বলবো এগুলোই মিথ্যা সান্ত্বনা। এছাড়া উচিত ছিল না মঞ্চ ৭১-এর সময় একটা মিনিমাম স্টেটমেন্ট দেওয়া, বক্তব্য বা তাদের কথাবার্তা এটি উল্লেখ করা? কেন তাদেরকে এইভাবে আটক করা হলো? উচিত ছিল না আনিস ভাইয়ের সময় তাদেরকে সরব হওয়া? হয়নি তো। কিন্তু সরব না হয়েও নীরব যে হলো, এটাও কি একটা লক্ষণ দেখেন কিনা? কারণ মঞ্চ মানে ইনকিলাব মঞ্চ তারা একটা সর্বদলীয় সভা করলো, বিএনপি কিন্তু সেখানে যায়নি। হ্যাঁ, যায়নি। এটা তাদের পলিটিক্যালি কোনো সিদ্ধান্ত হতে পারে। আমি তো বললাম যে বিএনপি আসলে, শোনেন, বিএনপি এখন চেষ্টা করছে, চেষ্টা করারই কথা, আমরা সেটি সাধুবাদ জানাই যদি সত্যি সত্যি তারা সেটি করে থাকে। আওয়ামী লীগ সো কল্ড, আমি সো কল্ড অন্য জায়গায় বলবো, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ একটা রাজনৈতিক দল ছিল, এটা সত্য কথা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এটা সত্য কথা। আরো অনেকে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে। কিন্তু নেতৃস্থানীয় দলে তো ছিল আওয়ামী লীগ, এটা সত্য কথা। কিন্তু আমি সোকল যে জায়গাটাতে বলতে চাচ্ছি, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে তো ব্যবসা করেছে। যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় সেই দল তো মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে পারে না। হুম। আমি যদি আমার সন্তানকে ভালোবেসে থাকি, আমার সন্তানের জন্ম দিয়েছে আমি যে সন্তানকে ভালোবেসে, আমি সেই সন্তানকে নিয়ে ব্যবসা করতে পারি না। আওয়ামী লীগ তো করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা, এটা তো কেউ অস্বীকার করতে হুম। পারবে না। এখন বিষয় হচ্ছে যে, যেটা বলছিলাম যে সেই জায়গা থেকে আমি ওই ব্যবসার কথাও যদি বাদ দিই, ধর্মনিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের যে ইতিহাস, এখন আওয়ামী লীগ মাঠে নেই, সক্রিয় অবস্থা নেই, নিষিদ্ধ, তাদের কার্যকর নিষিদ্ধ অবস্থা আছে। বিএনপির যেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, মনে হচ্ছে যে বিএনপি সেই জায়গাটা ফিল আপ করতে চাইছে। এখন মানে বিষয়টা কি ছিল? বা আওয়ামী লীগ মধ্য মধ্য বাম থেকে হুম। মধ্য বাম থেকে ডানে সরে আসছিল। ইসলামী দলগুলোর সঙ্গে সখ্যতা, ওই আপনার হেফাজতে ইসলামের সঙ্গে সখ্যতা, হেফাজতে ইসলামীর সমাবেশে গিয়ে কওমি জননী উপাধি নেওয়া শেখ হাসিনার। আমি এই জায়গা থেকে বলছি যে মধ্য বাম থেকে ডানে সরে গিয়েছিল। আর বিএনপি ছিল মধ্য ডান থেকে খানিকটা উগ্র ডানের দিকে চলে যাচ্ছিল। আমরা যদি ২০০৬ সাল পর্যন্ত হিসাব করি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি মোটামুটি সেই জায়গাটা আহ হুম। দখল ঠিক বলবো না, সেই জায়গাটা ফিল আপ করার চেষ্টা করছিল। কিন্তু বিএনপি এখনো তার জায়গায় স্থির হতে পারেনি, তারা আসলে কোন জায়গাটিতে স্ট্যান্ড নিবে। যেমন ধরুন, ফ্যাসিবাদ আপনার কাছে ভয়ঙ্কর নাকি যুদ্ধাপরাধীরা ভয়ঙ্কর, যদি আপনাকে প্রশ্ন করা হয়, হুম। আপনি নিশ্চিতভাবে বলবেন যে না, দুটোই ভয়ঙ্কর। তারপর আমি প্রশ্ন করলাম, না, আপনাকে একটা বেছে নিতে হবে, কোনটা ভয়ঙ্কর? আপনি নিঃসন্দেহে যুদ্ধাপরাধী দলকে আপনি ভয়ঙ্কর হিসেবে ধরে নেবেন। হুম। ফ্যাসিবাদের চেয়ে যুদ্ধাপরাধীরা যেই মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে তো আমরা কোনোভাবে টলারেট করতে পারি না। এখন বিষয় হচ্ছে যে
আওয়ামী লীগকে তো ফ্যাসিবাদ হিসেবে ট্রিট করা হচ্ছে, বা সেটি প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তো এখনো চলছে, বা ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে বারবার ঐক্যের ডাক দেওয়া হচ্ছে। ঐক্যের ডাক দিতে গিয়ে কি করা হচ্ছে? আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলাচ্ছি। আমরা ফ্যাসিস্টদের বিচার করব, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করব না, মানবতা বিরোধীদের বিচার করব না। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? তো সেই জায়গাতে যেমন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রথমে কি বলেছিল? না, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না, স্পষ্ট করে বলেছে, অনেকবার বলেছে। পরবর্তীতে কি দেখলাম? মব ক্রিয়েট করার মাধ্যমে, যমুনা ঘেরাও করার মাধ্যমে, পরবর্তীতে শাহবাগে অবস্থানের মধ্য দিয়ে প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। তাদের হুঙ্কারে একদিনের মাথায়, দুদিনের মাথায় নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বললো? তারা স্টেটমেন্ট দিল, হ্যাঁ আমরা খুশি, দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। অর্থাৎ বিএনপি তার নিজের জায়গায় টার্ন নিতে পারছে না, কি করতে চায় আসলে। এই জন্য ওই যে ইনকিলাব মঞ্চের সবাই গেল কি না গেল, আনিস ভাইয়ের ক্ষেত্রে বা মঞ্চ ৭১-এর বিষয়ে তারা স্টেটমেন্ট দিবে কি দিবে না। এবং আরো একটা বড় উদাহরণ দিই, যখন ৩২ নম্বর ভাঙচুর করা হলো বুলডোজার, এই ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি, একই সঙ্গে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ির ঘর ভাঙচুর করা হচ্ছিল, সেটাও কোনো বিষয় নয়। সারা দেশে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বা ভাস্কর্য ভাঙচুর করা হলো ওই একই সাথে ৫-৬ ফেব্রুয়ারি। তারপরে কি হলো? যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে আঘাত করা হলো, ৩২ নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। বিএনপি দেখলো যে এটি আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিছু না বললেই নয়। তখন তারা ৬ তারিখ গভীর রাতে, রাত ২টো বা ৩টের সময় একটা স্টেটমেন্ট পাঠালো গণমাধ্যমে। তাও ৩২ নম্বর উল্লেখ করেনি, উল্লেখ করেছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলোর উপরে হামলা, এগুলো আসলে বিএনপি সমর্থন করে না। দেখুন ভাষা, মানে তার কাছে মনে হচ্ছে যে আমি এই কথা বললে কি ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি ইসলামী দলগুলোকে মনক্ষুণ্ণ করা হচ্ছে। এখনো বিএনপি এই অস্থির জায়গাটাতে আছে। হুম। সো কিন্তু এটি একটা কি এই কারণ যে ধরেন আওয়ামী লীগ এতটা ব্যবসা করেছে, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যবসা তারা করেছে, যার কারণে এখন সেই বিষয়ে কেউ কথা বলতে, মানে বিএনপির যে অবস্থানের কথা বলছেন, যে কথা বললে আমি ফ্যাসিস্টের পক্ষেই চলে যাই কিনা, এই ভয়েই আসলে তারা কথা বলছে না, মানে তাদের একটা আমার মনে হয়, এই জায়গা। আমার মনে হয় হুম, যেমন যেমন আপনি দেখুন ৫ আগস্টের পরে সারা দেশে কি অবস্থা ছিল, একটা ভয়ঙ্কর পরিবেশ। আওয়ামী লীগের নাম গন্ধ তো দূরের কথা, বঙ্গবন্ধু দূরের কথা, মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করতে পারছিল না মানুষ। আপনি দেখুন, এই কথা আমি অনেক জায়গায় বলেছি, আপনি তো টেলিভিশনে কাজ করেছেন, ভালো জায়গায় কাজ করেছেন, আপনি দেখেছেন না? আমরা তো দেখে আসছি, আমি যতদিন কাজ করছি অন্তত টেলিভিশনে, যেমন আমার সাংবাদিকতা টেলিভিশনে তো প্রায় ১.৫ যুগ হয়ে গেল। টেলিভিশনের স্ক্রিনে এই যে জাতীয় দিবসগুলোতে, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ডগিয়ে উঠতো তো। হুম, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ কিংবা পতাকার সিম্বল, তো সিম্বলিক আকারে কিছু তো উঠতো। এখন আপনি চ্যানেলগুলোর দিকে তাকান তো, ২-৪টা চ্যানেল ছাড়া কোথাও কিন্তু নাই। শহীদ দিবসে কালো ব্যাজ উঠতো, নাই। পত্রিকাগুলোতে এক কলামে ইতিহাস ভিত্তিক লেখা থাকতো, এখন হাতে গোনা ২-৪টি পত্রিকা ছাড়া কোথাও নাই। এটি কেন হচ্ছে? ওই যে একটা আতঙ্ক, হুম। ওই যে ভয়, ওই যে ৫ আগস্টের পরে মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করা যাচ্ছিল না, মুক্তিযোদ্ধারা নিজেরা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না যে আমি মুক্তিযোদ্ধা। এই ভয়গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত ওই জায়গাতে আমার মনে হয় কোনো ফার্ম ডিসিশনে পৌঁছাতে পারেনি যে তারা আসলে কি করতে চায়। এবং ভারত ইস্যুতে আপনি দেখুন, ৫ আগস্টের পরে ভারত ইস্যুতে কখনো বিএনপির কোনো নেতা হুঙ্কার ছাড়ছে, আবার কখনো নেতা বলছেন না, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা তো দেখছি দ্বিমুখী কথাবার্তা। সো ভারত ইস্যুটা আমি এটা আরেকটু বিএনপির জন্য আলাদাভাবে কথা বলতে চাই, কারণ এখন ভারত ইস্যুটা খুব সেন্সিটিভ একটা জায়গায় পৌঁছে গেছে, ছিলই, এখন আরও বেশি হয়ে গেছে সম্ভবত। মানে যেই বিষয়টি বলছেন মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি শুনছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা বলছেন এখন মুক্তিযুদ্ধ শব্দটাই একটা প্রতারণা। মুক্তিযুদ্ধ মানে এই শব্দটাই সঠিক না, সবচেয়ে বিভ্রান্তিকর শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধ। কে বা বলছে?
এটা আমি দেখছিলাম একটু আগে কেবল খেয়াল করছিলাম, কিছুক্ষণ আগে হয়তো ভিডিওটা রিলিজ হয়েছে, পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তারপরে তার আগে তো দেখলাম যে আর একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি বলছেন যে তখন বীরাঙ্গনাদের সম্পর্কে বেশ স্ল্যাং ইউজ বেশ করছে। স্ল্যাং কথা বলছেন। মানে আমাদের দেশেও ইব্রাহিম হুজুর বলছেন যে 16 ডিসেম্বর সেটি কালো দিবস, 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এরকম কথা বলা হচ্ছে। ঘৃণিত প্রজন্ম। হ্যাঁ, ঘৃণিত প্রজন্ম। মানে তখন আসলে কোথাও উস্কে দেওয়া হচ্ছে না, মানে মুক্তিযুদ্ধ বা তার প্রজন্ম তারা আসলে এটা উস্কানি বোধ করছে না, নাকি তাদের এখন আর উস্কানি হবার মতো তারা মানে সেই জায়গায় নাই? উস্কাইছে না আর কি। হ্যাঁ, উস্কিত হচ্ছে না আর কি। উস্কিত হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি, আপনি দুটো পার্ট সাথে নিয়ে এসেছেন, থ্যাংকস আপনাকে। আপনি না বললেও আমি বিষয়টা নিয়ে আসলাম। প্রথম কথা হচ্ছে যে আমি এদের সম্বন্ধে পার্সোনালি কোনো কমেন্ট করতে চাই না। একটা শব্দ উচ্চারণ করতে চাই, মানে একজনের বক্তব্যকে আমি কোট করতে চাই। সেটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারের একটা কথা দেখছিলাম আমি। তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃত কথাবার্তা তুলছেন তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ। আমি উন্মাদ আর মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে, অবশ্যই প্রতিবাদ হবে। আমার মাকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করে, আমি যতই ধরে নিই যে ব্যক্তিটি উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত, তারপরেও তো কিছু না বলে পারবো না। হুম, আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো? কিন্তু চুপ করে তো আছে, আপনি যাদের কথা বললেন, যে তারা আর উস্কিত হচ্ছে না। তারা তাদের মানে ধমনীতে রক্তের প্রবাহ তারা উপলব্ধি করছে না। 15.5 বছর আওয়ামী লীগের 15.5 বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড় বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেঁপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে, তারা কোথায়? সময় যখন উর্বর তখন তো সবাই একই কথা বলবে, সবাই পক্ষে বলবে। এখন তো দুঃসময়, এখন গাঢ় অন্ধকার, এখন আমার অস্তিত্বের সংকট। সে মানুষগুলো কোথায়? হুম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? জি, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায় বলছেন, অস্তিত্বের সংকটের কথা বলছেন। কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে যতই বলেন আপনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর সাথে সম্পৃক্ততার জন্য একটা দলকে চিহ্নিত করার ব্যাপার আছে। কিন্তু তার বাইরেও তাদের আরও অনেক বক্তব্য আছে। তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে। ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে তারা একটা রাজনৈতিক দল তো দেশে। নিশ্চয়ই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তবে আপনি যখন টকশোর কথা বলেছেন, আহ এই যে আমি কেবলমাত্র স্ক্রিনে ডগের একটা উদাহরণ দিলাম। দেখুন, আমি এই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে ছিলাম, হুম, নিউজের দায়িত্বে। আমার কাছে কিন্তু কোথাও থেকে ফোন আসেনি যে এটা করা যাবে না। সিম্বলিক এই বিষয়টি, এটি শো করা যাবে না, কোনো ফোন কিন্তু আসেনি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছিল না ওটার, মানে সেলফ সেন্সরশিপের জায়গা থেকে বলছি আমি, মানে এখানে সেলফ সেন্সরশিপ ছিল এবং হাতে গোনা 2-4টি চ্যানেল ছাড়া সবাই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেল। এখন বিষয় হচ্ছে কি, আওয়ামী লীগের সময় এটি বাস্তবতা। বিএনপির লোকজন কিন্তু বসেছে হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের সাথে, হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে বা অন্য কোনো আলোচকের সঙ্গে বিএনপি পন্থী সাংবাদিকেরা বসেছেন। আপনি এখন দেখেন তো, মানে আওয়ামী পন্থী সাংবাদিক আছে কিনা? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো নাই। না, এখন তো আপনাদেরকে আওয়ামী বলা পন্থী হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, আপনাকে সাংবাদিক আনিস আলমগীর, তারপরে বলা হচ্ছে মাসুদ কামাল, ডক্টর আব্দুল তুষার, মানে এরকম একটা ফটো কার্ডও বানানো হয়েছে যে কারা না, আসলে। একটা না, হ্যাঁ, অনেক অনেক হ্যাঁ, 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 অনেকগুলো ফটোগ্রাফ সোশ্যাল বানানো মিডিয়ায় হয়েছে, ঘোরাঘুরি যে করছে। যার জায়গা থেকে ছাড়ছে। বলা হচ্ছে যে আমাদেরকে যা ইচ্ছা তাই করা হবে, করুক, সমস্যা নেই। আমরা আমরা খুব শক্তিমান কেউ না, আমরা কারোর প্রতি চ্যালেঞ্জ জানাবো না। শুধু বলবো নিয়ে যাক, হত্যা করুক, আবার জেলে পড়ুক, জামিন বাতিল করুক, আমার জামিন বাতিলেরও দাবি তোলা হচ্ছে কোথাও কোথাও থেকে। করুক, করুক না, সমস্যা নেই তো। আমি তো বলছি না যে আমি দেখিয়ে দেবো, আমি হান করবো। আমি শুধু বলতে চাই আমি কথা বলে যাব।
আমি সত্যটা উচ্চারণ করে যাব। ফ্যাসিবাদের দোসর উচ্চারণ করা হচ্ছে। প্রথমে বলা হলো ফ্যাসিবাদের দোসর, হুম, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হুম, আমাকে, আব্দুল নূর তুষারকে, আনিস আলমগীর ভাইকে, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তারপর তো বানানো হলো শীর্ষ সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে সমাজের শীর্ষ সন্ত্রাসী বানানো হলো, এবং আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম, আয়োজন করছিলাম। তার মানে সশস্ত্র বিপ্লবকারী। তো বানানোর তো শেষ নেই, ট্যাগিং রাজনীতির তো শেষ নেই। হুম। এবং এই ট্যাগিংটা তো আওয়ামী লীগ সময়ও দেওয়া, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া হয়েছে। আমাদের তো তখন বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। এখন যেমন মানে জেলে পুরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ সময় হয়তো মামলা দেওয়া হয়নি, কারাগারে দেওয়া হয়নি, কিন্তু পেশাগত জীবনের উপর তো আঘাত এসেছে। হুম। এখন কম্পারিজনের জায়গায় গেলে আপনি বলবেন যে তখন তো অল্প উপর ছাড়া পেয়েছেন। হ্যাঁ, অল্প উপর দিয়ে ছাড়া পেয়েছে, এখন মাত্রাটা আরো বেশি বেড়েছে। এটা হয়তো এখন বিষয় আপনাদের হচ্ছে উপরে যে বেড়েছে, কিন্তু তখনও যে সাংবাদিকদের কথা বলছিলেন, তারপরে কার্টুনিস্ট কিশোর মুশতাক, তাদের কথা আমার ঠিক, মনে আছে, তারাও তো তখন আসলে মানে হয়রানি বা হ্যাঁ, নির্যাতনের শিকার হয়েছেন। হ্যাঁ, গেছে গেছে গেছে। কিন্তু আপনি আপনি মাত্রাটা দেখুন, আপনি মাত্রাটা দেখুন। এই 15 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র বিস্ফোরক মামলায়, মানে ধারায় আটক দেখানো হয়েছে। সাংবাদিকরা হত্যা করবে? আচ্ছা, সাংবাদিকরা দুধে ধোয়া না, ঠিক হুম, হুম, আছে। সাংবাদিকরা দুধে ধোয়া না, সাংবাদিকরা অপরাধ করতে পারে। তাহলে সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হোক, সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া হোক। হত্যা মামলায় আপনি দেওয়া হবে, যখন ওই হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছে, যখন এই বিষয়টি দেশে বিদেশে নানানভাবে সমালোচিত হলো, এখন কি করা হচ্ছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, এই যে আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি, এখন আবার কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা বলছেন, তারা আবার মানে অদ্ভুত বিষয় শারমিন, হুম, এদিকে ফ্যাসিবাদের দোসর, আবার এট দ্য সেম টাইম লাল বদর বলে উল্লেখ উল্লেখ করা হচ্ছে আমাদেরকে। হুম, লাল বদর মানে ওই যে জুলাই আন্দোলনে আমরা সমর্থন করেছি কিনা, অথবা আওয়ামী লীগের পরিবর্তন হুম। চেয়েছে কিনা, আওয়ামী লীগের পতন চেয়েছে কিনা, আমাদেরকে তারা আক্রমণ চালাচ্ছে, যে আপনাদের জন্য তো এটি হয়েছে, খুশি তো? এই কথা বলার কোনো স্কোপ নেই যে আজকে যদি জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে থাকে, তার জন্য আমরা দায়ী। কেন? আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। এটা বলার কোনো স্কোপ নেই যে জঙ্গিবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে বিধায় আমি আজীবন আওয়ামী লীগকে সাপোর্ট করে যাব। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের টাকা পাচার, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, এইগুলোকে আমি সাপোর্ট করে যাব। এটা বলার তো কোনো সুযোগ নেই। বাট করা হচ্ছে। খোঁচা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এদিকে তারা বলছে আলবদর, আবার এদিকে তারা আরেক দল বলছে ফ্যাসিবাদের দোসর। কি এক অদ্ভুত মানে এই যে রোমাঞ্চকর এই অনুভূতি। শব্দগুলো, এগুলো তো মানে খুব এমন না যে সচরাচর সবসময় ব্যবহৃত হয়ে হয়ে আসতো আগে থেকেই। এগুলো একটু ইউনিক টাইপের শব্দ। এই শব্দগুলো কোত্থেকে উৎপত্তি হচ্ছে? ধরেন এই যে কালচারাল ফ্যাসিস্ট, এটা একটা খুবই মানে হ্যাঁ। মাথা খাটিয়ে আবিষ্কার করতে হয়েছে। বা এই যে মানে সহযোগীও বলা যেত, কিন্তু স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর একদম মানে একদম শব্দবন্ধ তারা বানানো হয়েছে। বা ওদিকে আবার লাল বদর, মানে শব্দর উৎস কোথা থেকে আসছে? কি? ভালো তো, খুব চমৎকার, মানে আর্টিস্টিক শব্দ সব। হ্যাঁ, হ্যাঁ, বটেই। মানে এত গবেষণা করে, এত সৃজনশীলতার জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, ট্যাগিং এর জায়গা থেকে, আক্রমণের জায়গা থেকে। এই এই মাথাগুলো, এই মানে উর্বর মস্তিষ্ক প্রসূত যে ভাবনাগুলো, এগুলো যদি একটু পজিটিভলি এপ্লাই করা হতো, দেশটা কত সুন্দর হতো, তাই না? তা না, এগুলো তো প্রতিহিংসা, এগুলো তো প্রতিহিংসা জায়গা থেকে হচ্ছে সবকিছু। নোংরামির জায়গা থেকে হচ্ছে। যদিও আমি বলেছি যে সৃজনশীল জায়গা থেকে হচ্ছে, আর্টিস্টিক ওয়েতে হচ্ছে। এগুলো আমি স্যাটায়ার করে বলছি। জঘন্য তো। এগুলো তাও তো ভালো, যে ভাষা আক্রমণ করা হচ্ছে। কিছু, কিছু এই যে ব্যক্তি আছেন সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি নারী, আপনি যে একজন নারী, আপনার প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হবে। সেই সম্মানটাও, ন্যূনতম সম্মানবোধ আপনার প্রতি আমি দেখাচ্ছি না। অথবা আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে, আমার মা, আমার ওয়াইফ, আমার কন্যাকে নিয়ে এমন সব বিষয় উল্লেখ করা হচ্ছে। দেখুন, আমি এখানে একটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে না বলে পারছি না। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সময় সাম মুরাদ, কি মুরাদ যেন হুম। ছিল? মুরাদ, হ্যাঁ, সবাই আসলে ভিন্নভাবে, মানে তার প্রচলিত নাম টাকলা মুরাদ। হ্যাঁ। নিকনেম রাইট। সে যখন জাইমা রহমান সম্বন্ধে খুব প্রচন্ড কুৎসিত একটা শব্দ উচ্চারণ করলেন, তার মন্ত্রিত্ব কিন্তু ছিল না। শুধু মন্ত্রিত্ব নয়, আওয়ামী লীগের সব ধরনের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। শুধু বাদ দেওয়াই নয়, তাকে দেশ ছাড়তে হয়েছিল। হুম।
আর এখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে নোংরা ভাষা ইউজ করা হচ্ছে, নারীদেরকে নিয়ে অথবা আমাকে টার্গেট করেছে, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানকে নিয়ে যেভাবে জঘন্য কুৎসিত ভাষায় মিথ্যা সব কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। কতটা কুৎসিত জায়গায় আমরা যাচ্ছি, কুৎসিত জায়গা অবলম্বন করছি। এর শেষ আছে তো? আছে। সব জিনিসের একটা শেষ আছে না? আমি যে বললাম যে আমাকে ধরে নিয়ে যাক, আমাকে হত্যা করুক, আমার উপর মব চালাক, আমাকে কারাগারে নেয়া হোক, কি হবে? সব থেমে যাবে? হুম। শেখ হাসিনা মনে করেছিলেন দুপুর ১২টা ২০ যখন তিনি দেশ ছাড়েন, সকাল ১০টায় তিনি মনে করেছিলেন যে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে? যারা ক্ষমতায় থাকে তারা এগুলো মনে রাখে না। তাদের প্রতি এই জায়গাতেই আমাদের করুণা। যে তাদের সামনে কি ভবিষ্যৎ রয়েছে। ন্যাচারাল পানিশমেন্ট বলে তো একটা কথা আছে। সেটা তো হয়ই। আপনি কোন কিছু বিশ্বাস না করেন। ন্যাচারাল পানিশমেন্ট টা তো বিশ্বাস করতে হবে। কিন্তু হুম। সেটা যারা জি। ক্ষমতায় থাকে, রাজদণ্ড যাদের হাতে থাকে তারা নিশ্চয়ই আপনার বিষয়গুলো কথা মনে খুবই রাখে না। স্পষ্ট। মানে এইদিকে যে এরকম স্ল্যাং ইউজ করা হচ্ছে বা যেভাবে করে আপনাদের ডিমিন করা হচ্ছে সেদিকে কোনো মানে সেখানে আইনিগতভাবে কোনো অপরাধ হচ্ছে না। বা ধরেন একটু না, আগে আমি যেটি বলছিলাম যে ছিঁড়ে ফেলো, চিড়ে ফেলো, ফেরে ফেলো তাদেরকে এগুলো আসলে অপরাধ না। কিন্তু অন্যদিকে কথা বললে সেটি একটু অপরাধ হয়ে যাচ্ছে। যদিও আমরা আসলে খুবই রাইট। কনভিন্স ছিলাম যে শুধু একমত না দ্বিমত বা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সমালোচনা করুন মন খুলে। খুবই আশার কথা ছিল জায়গাটি অন্তত সাংবাদিকদের কেন জন্য। বলেছিলেন তো। ইউনূস সাহেব বলেছেন না যে বলেছিলেন। জি, মন খুলে সমালোচনা করুন। তার জি। প্রেস সেক্রেটারি বলেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা নাকি সুবর্ণ সময়, হুম। সর্বোৎকৃষ্ট সময় উপভোগ করছে। এই তার নমুনা? এখন এই যে সাংবাদিকদের মানে আনিস আলমগীরকে গ্রেপ্তারের পরে সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে বা তার আগে কদিন আগে আন্তর্জাতিক সংগঠন সিপিজে তারা বলছেন যে মানে কাশিমপুর কারাগারে যারা আছেন সাংবাদিক তারা বেশ করুণ অবস্থায় আছেন, তাদের মুক্তির কথা বললে তখন প্রেস সচিবের কথা বলছেন, তিনি বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলছে, এখানে প্রধান উপদেষ্টার হুম, করার কিছু নাই। দারুণ নিজস্ব গতি চলছে। ভয়ংকরভাবে নিজস্ব গতি চলছে। চলছে তো। যা চাইছে সেই গতিতেই চলছে। এবং হিউম্যান রাইটস ওয়াচও স্টেটমেন্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস তারাও খুব স্ট্রংলি একটা প্রোটেস্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। আশা করি আনিস ভাইয়ের ক্ষেত্রেও আসবে। আ ধারণা করা হচ্ছিল যে আমাদেরকে আটক করে সরকার সম্ভবত ভুল করেছে, এটা ফিল করতে পারছে। অথবা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে প্রতিবাদগুলো গড়ে উঠেছিল, সেখান থেকে হয়তো বোধোদয়ের সৃষ্টি হয়েছে যে না এইগুলো করা ঠিক হচ্ছে না। ওই যে আপনি একটু আগে বলছিলাম যে আমরা ভয়ংকরভাবে আশাবাদী হয়ে উঠেছিলাম যে একটা পরিবর্তন পজিটিভলি হবে। সেই জায়গায় আমরা সবাই আশাহত হলাম। ঠিক শেষ মুহূর্তেও পর্যন্ত আমি আশাবাদী হয়েছিলাম। অন্তত আমার ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল অন্তত সেটি আ সরকারের জন্য একটু বিব্রতকর। দেখলাম না কিছুই না। যা করার ওই যে নিজস্ব গতি চলছে। নিজস্ব গতি তো বটেই। তার যে নিজস্ব ধর্ম সরকারের সেই ধর্মের দিকে যাচ্ছে। হুম, মানে আসলে এই বিষয়টা খুব একটু ভাবতে অবাকই লাগে। এই অবাক লাগাটাও যে নতুন অবাক হচ্ছি তা না। কিন্তু মানে ঘটনা বারবার ঘটছে তো বা প্রায় ঘটছে তো অবাক হওয়ার ডিউরেশনটা আসলে কমে যাচ্ছে যে খুব অল্পতেই আমরা অনেক অবাক হওয়ার মতো ঘটনা দেখে ফেলছি। যেমন এই যে পুলিশ নিয়ে গেল, মামলা হলো, মানে অভিযোগ যে কেউই করতে পারে আপনি বলছিলেন। পুলিশ মামলা হলো, আচ্ছা মামলাও হলো। কিন্তু আদালতও কনভিন্স হয়ে যাচ্ছেন। যেমন আনিস আলমগীরকেও ৫ দিনের রিমান্ড দেয়া হলো। আপনাদেরও জামিন বারবার প্রত্যাখ্যাত হয়েছে। আদালতও কিভাবে কনভিন্স হয়ে যান? কোন আদালতের কথা বলছেন? মানে এই যে ধরেন আপনাকে যখন আদালতে তোলা হলো, আপনার রিমান্ড হলো, জামিন বাতিল হলো। আনিস আলমগীরকে এখন তোলা হলো। আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড হলো। বুঝতে পারছি। আমি জাস্ট পাল্টা প্রশ্ন আপনাকে বললাম। মানে কোন আদালতের কথা বলছেন? বাংলাদেশ আদালতের কথা? নিম্ন আদালত তো নির্বাহী বিভাগের অধীনে এখনো। আমার সাথে সেদিন একটি শোতে ছিল আমার নিজস্ব যে হুম, পডকাস্ট বা ইউটিউব চ্যানেল সেখানে আম বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর কি যেন? হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজির মোরশেদ। তিনি তো স্পষ্ট করে বলেছেন যে বিচারকরা আতঙ্কের মধ্যে থাকেন। বিচারকরা শঙ্কার মধ্যে থাকেন। আমি তার কথা কোট করছি। হুম। যে সরকারের পক্ষে বা সরকার যদি চায় সেই পক্ষে আ মানে তার রায়টি না এলে কখন তাকে কোন বিপদের মধ্যে পড়তে এমন হয়। কথা ব্যারিস্টার সারাহ স্পষ্ট হোসেনও করে বলেছেন। বলেছেন। হ্যাঁ। হুম, হ্যাঁ, তাহলে এখানে আমার আর আপনার মন্তব্যে কি আসা যায়? এবং যখন কেউ জামিন নিতে যাচ্ছে, তখন স্ট্রেইট বলা হচ্ছে উচ্চ আদালতে যাও। কারণ তার দেয়ার এখতিয়ার নেই।
তিনি এটাই মিন করাচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে বিচারকরা তারা এম্বারেস ফিল করছে, তারা ইচ্ছার বাইরে গিয়ে এগুলো করতে বাধ্য হচ্ছে। আর উচ্চ আদালত, আমি কোনো মন্তব্য করব না। আমার আমার আমি নিজের জায়গা থেকে বলি, আমি তো মানে যে জায়গা থেকে জামিনটা আমার হয়েছে এর পরে ছিল আর আইসিসি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল। আম মানে ইন্টারন্যাশনাল লোয়ার ক্রিমিনাল কোর্টে কোর্ট, জামিন হ্যাঁ দিল না। হ্যাঁ। হ্যাঁ, সরি। মানে আইসিসির কথা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আন্তর্জাতিক অপরাধ হুম, আদালত যেটি। মানে ওইখান থেকে মানে এখানে না হলে হয়তো মানে আমি কথা বলছি স্যাটায়ার করে যে সর্বশেষ ধাপ ওঠে ছিল পৃথিবীর, মানে সর্বোচ্চ বিচারক তো আল্লাহ। মানে পৃথিবীর বুকে আর সর্বোচ্চ আদালত ছিল মানে ওইটা। আপনার যে সর্বোচ্চ আমার জায়গা থেকে আপনি জামিন হয়েছে আপনার জামিনটা। হুম, হ্যাঁ, আমি সেটা বলছি যে এর পরে স্পষ্ট। ছিল আর আইসিসি, আল্লাহর পরে। নিম্ন আদালতে জামিন হলো না, উচ্চ আদালতে জামিন চাওয়া হলো, জামিন দিল। চেম্বার জজে আদালতে বা রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলো যে জামিন স্টে করার জন্য। চেম্বার জজ আদালত বিব্রত বোধ করলেন, তারা পাঠিয়ে দিলেন, মানে তিনি পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টের, হাইকোর্ট থেকে চেম্বার জজ, চেম্বার জজ থেকে হুম, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ওইখানে গিয়ে বলা হলো রাষ্ট্রের পক্ষ থেকে, মানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বললেন যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য উদ্যোগ নিচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে আদালতেও কি হচ্ছে, হয়তো হাইকোর্ট, হয়তো সুপ্রিম কোর্ট, হয়তো অ্যাপিলেট ডিভিশন এখনো পর্যন্ত কিছুটা স্বাধীন, কিছুটা স্বাধীন। দেখুন, আওয়ামী লীগ সরকারের সময় আপনার মনে আছে এস হুম, আলমের দুর্নীতি তদন্তের জন্য একটা অর্ডার দিয়েছিল হাইকোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আমার যদি হুম, নামটি ভুল না থাকে, হুম, হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কি করলো, এস আলমের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। কি ভয়ঙ্কর জঘন্য একটি, এটি হুম, জাজমেন্ট তো না, এটি অর্ডার। কি ভয়ঙ্কর একটি অর্ডার। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তার বিরুদ্ধে হাইকোর্ট বলেছে তদন্ত করতে। এটি সম্ভবত ব্যারিস্টার সুমন হুম। একটা রিট করেছিলেন। তিনিও এখন কারাগারে। হুম, সেইখানে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ সেই তদন্ত থামিয়ে দিচ্ছে। এখনো তেমন অনেক কিছু ঘটতে পারে। আমি সেই জায়গা থেকে বলছি, আদালত যে স্বাধীন, মানে সুপ্রিম কোর্ট বা মানে সুপ্রিম কোর্টের তো দুটি শাখা, উচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন কিংবা হাইকোর্ট, তারা যে স্বাধীন সেটি আমি কিভাবে বলবো? ওই যে হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে যে বেঞ্চটি এস আলমের দুর্নীতি তদন্তের বিষয়ে হাইকোর্ট যেটি বলেছিল সেটা স্থগিত করলো, সেটা বাতিল করলো, এটি কি প্রধান বিচারপতির নিজের ইন্টারেস্টে? নিশ্চয়ই না। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিশ্চয়ই কোন ধরনের ওহী নাজিল হয়েছিল তাদের পক্ষ থেকে, যে ওহী দ্বারা আদিষ্ট হয়ে প্রধান বিচারপতি তখন এটি বলেছিলেন। আমরা তো অ্যাস্টনিশড হয়ে গেলাম। ঠিক এখনো অনেক কিছু চলতে পারে যেগুলো মিন করতে পারে মানে যে সেই রকম কোনো পুরোপুরি স্বাধীন অহিদার নয়। আদিষ্ট হয়েই কি কাউকে কাউকে ছাড়া হচ্ছে আর কাউকে কাউকে না? যেমন আপনি বলছিলেন হাফিজুর রহমান কার্জন আইনের শিক্ষক বা আরো যারা আপনাদের সাথে গ্রেপ্তার হলেন, হুম, তাদের হুম। সবার তো জামিন হলো না। আপনার হলো, লতিফ সিদ্দিকীর হলো, বাকিদের কেন হলো না? না, বাকিদের হয়েছে তো। সবার জামিন বাকিদের হয়েছে? হয়েছে। সবাই হাফিজুর রহমান সবাই কার্জনের মোটামুটি জামিন বেরিয়ে, হয়েছে? হ্যাঁ, 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 ও আচ্ছা, আমি তাহলে হয়েছে। এই ইনফরমেশনটা না, মিস করছি। এটা হতেই পারে। সব খবর রাখতে হবে এমন কোনো হুম, কথা নেই। যে আর আমি আমার পরে হয়েছে। আচ্ছা। মানে আমাদেরটাই ফার্স্ট। হুম, আমাদেরটা হওয়াতে আইসটা ব্রেক করেছে আরকি, হ্যাঁ? মানে আমি ছিলাম ৩ নম্বর আসামি। আ প্রফেসর হাফিজুর রহমান কার্জন ছিলেন ২ নম্বর আসামি, আর লতিফ সিদ্দিকী ছিলেন ১ নম্বর আসামি। সো আমাদের, এবং আমাদের যে জামিনটা হয়েছে, আমি তো সেই এক্সাম্পলটা দিলাম যে হুম, কোন কত ধরনের সিঁড়ি পার হয়ে আমাদেরকে জামিন হতে হয়েছে। যে না হতো হয়তো আইসিসিতে যাওয়া লাগতো। আমি সেই কথা বললাম হুম, মজা করে। তো আমাদেরটা হয়েছে বিধায় বাকিগুলোর জন্য পথটা একটু সহজ হয়ে গেছে। আমাদেরটা রেফারেন্স হিসেবে কাজ করেছে যে এই একই মামলায় হুম, ১, ২, ৩ নম্বর আসামির জামিন হয়েছে, তাহলে অন্যগুলো কেন হবে না? খুব স্বাভাবিক। তখন জাজরা দেখেছেন না, আর আটকায় রাখা যায় না। ঠিকই তো। এই আরকি। হুম। কিন্তু যারা আসলে আয়োজক ছিলেন তাদের নামে মানে মামলা যদি হয়, আপনাদের নামে মামলা হলো, তাদের নামে কেন হলো না? এটা কি শুনেছেন? মানে ধরেন ডক্টর না, কামাল আয়োজক হোসেন, তো ছিলেন, তারপরে জেরাই খান পান্না। না, ডক্টর কামাল হোসেন স্যার তো আ উনি তো আয়োজক না, উনি চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল। আয়োজক ছিলেন অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধারা। আর মঞ্চ ৭১ হচ্ছে, এটার কোনো বডি নেই। এটার নাম সর্বশেষ, মানে এখনো কোনো বডি তৈরি করা হয়নি, কোনো কমিটি তৈরি করা হয়নি। আম
জেরা খান পান্না ভাই, অ্যাডভোকেট জেরা খান পান্না ভাই, আর বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ, এই দুজন মিলে যখন ওই যে সংবিধান দুমড়ে ফেলা হবে, মুচড়ে ফেলা হবে, পায়ের নিচে ফেলা হুম হবে, ছুঁড়ে ফেলা হবে, এইসব কথা বলা হচ্ছিল, তখন তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই প্রাপ্ত সংবিধান, এটার সংস্কার হতে পারে, এটার কাটাছেঁড়া হতে পারে, সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু ছুঁড়ে ফেলা হবে কেন? সেই জায়গা থেকে ওনারা এই একটা সংগঠনে আত্মপ্রকাশ করেছিলেন, তাও নামটা দিয়ে। হুম এখন ওই প্রোগ্রামে আয়োজকরা কেন অ্যারেস্ট হলেন না? আয়োজক, আসলে ওখানে আয়োজকও কেউ নেই, গেস্টও কেউ নেই। সব নিজেরা, নিজেরা। আমি হয়তো গিয়েছিলাম ইনভাইটেড জার্নালিস্ট হিসেবে। 'প্রথম আলোর' সৌরভ ভাই সিনিয়র জার্নালিস্ট, কিংবা যুগান্তরের মাহবুব কামাল ভাই, আমরা ছিলাম। আবার আনিস আলমগীর ভাই যাওয়ার কথা ছিল, মাহবুব কামাল ভাই যাওয়ার কথা ছিল। তারা হয়তো যায়নি যেকোনো কাজে বা যেকোনো কারণে। এখন বিষয় হচ্ছে যে এই ধারণাটা এই আওয়ামী লীগের মধ্য থেকে কেউ ছড়িয়েছে। এমনি তো যারা বিরোধী গ্রুপ আছে, হুম সাধারণত বিরোধী শক্তির গ্রুপ যারা মব ক্রিয়েট করেছে, তারা এই হাইপটি তুলেছিল। আবার আওয়ামী লীগের মধ্য থেকে কেউ এটি বলার চেষ্টা করেছে, পান্না ভাইকে বিতর্কিত করার চেষ্টা করেছে যে তিনি কেন গেলেন না। দেখুন, আমি পার্সোনালি পান্না ভাইকে চিনি, জানি। পান্না ভাই প্রচন্ডভাবে অসুস্থ একজন মানুষ। পান্না ভাই হুইল চেয়ারে চলাফেরা হুম করে। পান্না ভাই লোয়ার পারসন মোটামুটি প্যারালাইজড। তো উনি এমনিতেই হয়তো দেরিতে আসছিলেন। সভা শুরু হওয়ার কথা ১০টায়। ১০টা ৪০ এই ঘটনা ঘটে। হয়তো ১৫-২০ মিনিটের মধ্যে উনি আসছিলেন, আ বা আসার পথে ছিলেন, যখন এই ঘটনা শুনলেন, তখন আর এলেন না। আর ডক্টর কামাল হোসেন সাহেব কিন্তু চিফ গেস্ট ছিলেন। আর এই ঘটনা, এই উম আ মানে এই কথা যখন তার কানে গেল, তার তো আসার প্রশ্নই ওঠে না। তো এই ধারণাটি, দেখুন, পান্না ভাই শেখ মানে হাসিনার কেন গেলেন না সেই প্রশ্নটা আমি করি নাই, মানে মামলা যদি হয় আপনারা ষড়যন্ত্র করছিলেন, তো আয়োজকরা, তারাও আমি কেন সেটাই হলেন না বলছি আর যে কি ওখানে মামলার আসামি? ওখানে আয়োজকদের আমি বললাম না যে আমরা কিছু লোক বাদে আয়োজক যারা শ্রোতাও তারা, হুম স্টেজে ছিলেনও তারা। ওখানে তো স্টেজে ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। ওখানে ছিলেন অধ্যাপক মেজবা কামাল। ওখানে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আ এম কে রহমান। হুম? আ প্রফেসর কার্জন ছিলেন। তো আর মুক্তিযোদ্ধারা ছিলেন। এখন এইগুলো হচ্ছে এই যে বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব অথবা জেনারেল খান পান্না ভাইয়ের মতন ২-৪ জন সাংবাদিক, এনারাই এরেঞ্জ করেছিলেন। আর পান্না ভাইকে তো আটক করার বিষয়টি, আ আ এমনিতে সে এজেড পারসন, অসুস্থ মানুষ, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী। তার, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। হুম হয়তো ভয়ের জায়গা থেকে বা অন্য কোনো আতঙ্কের জায়গা থেকে পান্না ভাইকে অ্যারেস্ট করেনি। এটি মানে এক ছেলেরই তো পান্না ভাই। তো এই কারণে জি, এটি আরকি মানে ওই আমি ওই আসলে প্রশ্ন উঠতেই পারে। এটির আসলে কোনো কারণ হয় না ঠিক, যে কেন তাদেরকে করা হলো না আর কেন আপনাদেরকে করা হলো। তারপরেও মানে প্রশ্নটা। আমরা তো স্পটে ছিলাম। পান্না ভাই ছিলেন না। জি, জি। আ আমি একটু এখানে জানতে চাই যে আপনি কারাগারেও ছিলেন, কাশিমপুর কারাগারেই তো, তাই না? তো সেখানে আসলে সেখানে কেমন, মানে অন্য সাংবাদিকরা কেমন আছেন? সিপির যে কনসার্নটা তুলছেন যে খুব করুণ অবস্থায় আছেন, তাদের খাবার, চিকিৎসা, এই বিষয়গুলো ঠিকমতো হচ্ছে না, বা তাদের থাকা খাওয়াটাও একটা অসুবিধার মধ্যে আছেন তারা। আপনার কি কোনো দেখবার বা জানবার সুযোগ হয়েছে কারাগারে থেকে? হুম, কি বলেন আপনি? দেখবার সুযোগ হয়নি মানে, আমার তো একদিক দিয়ে লাভ হয়েছে। হুম, আমি অনেক ধরনের সোর্স ক্রিয়েট করতে পেরেছি। আমি অনেক ধরনের আইটেম নিয়ে এসেছি, যা এর মধ্যে আমি কথা বলেছি যে কি অবস্থা চলছে বা কি অবস্থায় আছে বন্দীরা, কাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেয়া হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। ১৭ বছরের বাচ্চাকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে, যার মিনিমাম কোনো ইনভলভমেন্ট নেই আওয়ামী লীগের রাজনীতি বা কোন ধরনের রাজনীতির সঙ্গে। এসএসসি পরীক্ষার্থী, একজন ফেরিওয়ালা, পোশাক বিক্রি করে। মানে গার্মেন্টস এর যে পরিত্যক্ত পোশাক, সেটি ঢাকা থেকে, ফার্মগেট থেকে কিনে নিয়ে ময়মনসিংহে বিক্রি করে। সে, তার নাম, আম আমি নামটা ভুলে গেলাম। বা ওই ১৭ বছরের বাচ্চা ইসমাইল। এদেরকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক দেখানো হচ্ছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিনিমাম কোনভাবে ইনভলভড ছিল না, কখনোই না। তাদেরকেও আটক করা হয়েছে। সবজি বিক্রেতা, ফুটপাতের হুম, খাবার বিক্রেতা, এদেরকে আটক করা হয়েছে। এদেরকে আটক করে রেখে দেওয়া হচ্ছে যে অমুক ওয়ার্ডের সহ-সভাপতি, অমুক ওয়ার্ডে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, অমুক ওয়ার্ডের ছাত্রলীগের, অমুক থানার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক পর্যন্ত দেখানো হচ্ছে। যিনি ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত, তাকে সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক দেখানো হুম, হচ্ছে। সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের কে আমরা জানি না। যারা বিচারকের আসনে বসে আছেন,
এটুকু তো অন্তত আওয়ামী লীগ বিএনপির এই মানে কি পোস্ট গুলো তো আমরা জানি যে কারা আছেন, কিন্তু যখন লিখে দেওয়া হচ্ছে পুলিশের নথিপত্র